আজকে আমরা ময়মনসিংহ বোর্ড 2023 সালে যে যোগজীকরণ অধ্যায় থেকে যে কোয়েশনটা আসছিল আমরা সেই কোয়েশনটার সমাধান দেখব। সেই কোয়েশনে 1 নম্বরে কি বলা হয়েছে, 1 নম্বরে যে কোয়েশনটা দেওয়া আছে দেখো যে ক নম্বর কোয়েশনে তোমাকে বলা আছে যে ইন্টিগ্রেশন করতে হবে কাকে, tan ইনভার্স x কে, তাহলে dx একে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। আমরা প্রথমে ইন্টিগ্রেশনের লেকচার বলেছিলাম যে আমাদের যখন বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন থাকে, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের কিন্তু আমাদের কি জানা নাই, ইন্টিগ্রেশনের সরাসরি কোনো সূত্র নাই। তখন এটা আমাদের যে পদ্ধতিতে কাজ করতে হয় সেই পদ্ধতিটা হচ্ছে অংশায়ন পদ্ধতিতে কাজ করতে হয়, মানে হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনে যে ইউবি আকারে যে সূত্রটা আছে সেই সূত্রের মাধ্যমে কাজ করতে হয়। কিন্তু ইউবি আকারের সূত্রের মাধ্যমে যে আমাদের দুইটা পদ থাকতে হয় বা যোজ্য রাশি দুইটা থাকতে হয়, গুণাকারে যেরকম এরকম থাকতে হয় যে এক্স সাইন ইনভার্স এক্স যদি হইতো তাহলে আমাদের কাজটা করাটা সহজ হইতো। কিন্তু এখানে কটা পদ, দুইটা পদ, এইটা একটা আর হচ্ছে সাইন ইনভার্স একটা, কিন্তু এখানে আমাদের আছে ট্যান ইনভার্স এক্স, হ্যাঁ শুধু ওয়ান নেই। তার মানে আমরা ওয়ানকে কিন্তু যোগজীকরণ করতে পারি। তাহলে আমরা যেখানে দেখব যে সূত্রগুলোতে সরাসরি ইন্টিগ্রেশনের সূত্র নাই প্লাস ইউবিএ সূত্র আমাদের দেখতে নাই, তখন এটাকে ইউবিএ সূত্র মতো করতে আমাদের একটা ওয়ান গুণাকারে আমরা দিতে পারি। যেরকম এটা সমান সমান যদি আমরা লিখি যে 1 ইন্টু ট্যান ইনভার্স এক্স, ঠিক আছে, ট্যান ইনভার্স এক্স ডিডিএক্স। এরকম আরেকটা পদ আছে, যেরকম আমরা যদি লন এক্সকে যোগজীকরণ করি, সেক্ষেত্রে কিন্তু লন এক্সের সরাসরি যোগজীকরণে কোনো সূত্র নাই, সেই হিসাবে 1 গুণ দিয়া আমাদের লনটাকে কি করতে হয়, ডিডিএক্স করতে হয়, ঠিক আছে। এরকম একটা অঙ্ক হচ্ছে সাইন ইনভার্স এক্স। এখন এখানে কথা আছে যে আমরা ইন্টিগ্রেশনে যখন আমরা কাজ করতেছিলাম তখন আমরা ইউবি ফাংশনে যখন নিয়ে কাজ করতেছিলাম তখন আমরা বলছিলাম যে এখানে ইউবিটাকে ধরার পদ্ধতিটাকে, তাহলে ইউবি থেকে ধরার পদ্ধতি হচ্ছে আমরা বলছিলাম যে এল আই এ, ঠিক আছে, এল আই এ টি ই, ঠিক আছে, এই সিরিয়ালটা অনুযায়ী আমরা ধরবো। তাহলে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন যেটা হচ্ছে আমাদের এটা, ঠিক আছে, আর এই ওয়ানটা হচ্ছে আমাদের অ্যালজেব্রিক ফাংশন, আমরা বীজগণিত ফাংশনে এটাকে ওয়ানটাকে রাখি। তাহলে এটা প্রথম বলছিলাম যে এখানে এই সিরিয়ালের যে লেটারটা প্রথমে আসবে সেটাকে আমরা ইউ ধরবো, ইউ ধরে আমরা ইন্টিগ্রেশনের সূত্র প্রয়োগ করবো। তাহলে আমাদের ইউবিএর সূত্রটা কি, ইউবিএর সূত্রটা যদি আমরা এক নজরে দেখি, ইউবিএর সূত্রটা হচ্ছে এরকম যে ইউবি, ঠিক আছে, ইউ বি ইকুয়াল টু হচ্ছে ইউকে রাখা হয়, বিকে ইন্টিগ্রেশন করা হয়, এরপরে মাইনাস ইউকে ডিডিএক্স করা হয়, ডিডিএক্স ইউ, এরপরে ইন্টিগ্রেশন করা হয় বিকে ডিএক্স এর সাপেক্ষে, টোটালটাকে আবার কি করা হয়, ইন্টিগ্রেশন করা হয় এক্স এর সাপেক্ষে। এই হচ্ছে আমাদের ইউবি এর সূত্রটা। তাহলে এখন যদি আমরা এই ফর্মুলায় আমরা ওয়ানকে কি ধরবো, ওয়ানকে আমরা বি ধরবো, আর এই ট্যান ইনভার্স এসকে আমরা ইউ ধরবো, ঠিক আছে। ধরে যদি আমরা সূত্রটা প্রয়োগ করি তাহলে আমাদের কি আসে যে আমরা ইউকে রাখবো, যে ইউকে মানে হচ্ছিল ট্যান ইনভার্স এক্স, ওকে আমরা রাখলাম, পর আমরা ইন্টিগ্রেশন করলাম ওয়ানকে এক্সের সাপেক্ষে মাইনাস, এরপর আমরা যাকে ইউ ধরছি মানে ট্যান ইনভার্স এক্সকে তাকে ডিডিএক্স করব, ঠিক আছে, ট্যান ইনভার্স এক্স, পরে ইন্টু গুণাকারে কে আসবে, বিকে আবার এক্সের সাপেক্ষে যোগজীকরণ করব, পরে এই টোটালটাকে আমরা যে কাজটা করব আবার ইন্টিগ্রেশন করব কার সাপেক্ষে, এক্সের সাপেক্ষে। এই হচ্ছে আমাদের ইউবিএর সূত্রটা প্রয়োগটা। এখন আসো আমরা নর্মালি ইন্টিগ্রেশন কাজ করি, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন যেখানে যেটা প্রয়োজন সেটা আমরা কাজ করি। তাহলে এখানে আমাদের ট্যান ইনভার্স মতোই থাকবে, ট্যান ইনভার্স এক্স, এরপরে ওয়ানকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের আসে হচ্ছিল এক্স, ঠিক আছে, ওয়ানকে ইন্টিগ্রেশন করলে কি আসে, এক্স আসে, এরপরে মাইনাস আমরা যদি এখানে ইন্টিগ্রেশন সাইন থাকবো, এখন ট্যান ইনভার্স এক্সকে যদি আমরা ডিডিএক্স করি তাহলে আসে 1 বাই কত, 1 প্লাস এক্স স্কোয়ার, সরি ডিফারেন্সিয়েশন করি এটা থাকে, আর এক্স এখানে বি না সরি এখানে হবে এক্স, সরি এক্সও না 1, ঠিক আছে, কারণ ওয়ানকে আমরা বি ধরছিলাম, তো ওয়ানকে আমরা ইন্টিগ্রেশন করলে যেটা আসে হলো এক্স, তাহলে এক্সটা আমরা উপরেই লিখলাম যে এখানে 1 আছে, 1 থাকুক, এখানে হচ্ছিল এক্স, ঠিক আছে। এই সম্পূর্ণটাকে আবার কী করতে হবে, ডিডিএক্স করতে হবে। এখন আমাদের এখানে যে কাজটা করতে হবে যে এই জায়গায় আরেকটা ইন্টিগ্রেশনের প্যাটার্ন আসছে যেটাকে আমরা লিখতে পারি এইভাবে যে কত, ট্যান ইনভার্স এক্স, এক্স ইন্টু ট্যান ইনভার্স এক্স লেখো, যে এক্স ইন্টু ট্যান ইনভার্স এক্স মাইনাস ইন্টিগ্রেশন, এরপর আমাদের আসলো হলো এক্স বাই কত, 1 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে, এটা আমাদের আসলো। এখন আমরা যে কাজটা করতে পারি যে এটাকে যদি আমরা ডিডিএক্স করতে চাই, মানে এতটুকু অংশকে যদি আমরা ডিডিএক্স করতে চাই, কতটুকু অংশ, যে এই অংশটাকে যদি আমরা ডিডিএক্স করি এখন, তাহলে এই অংশের সমান আমরা কি কাজটা করব। তাহলে এই টাইপের ফাংশনগুলোতে আমরা যে কাজটা করি নর্মালি, যে আমরা দেখি যে প্রতিস্থাপন পদ্ধতিতে যে নিচে একটা দ্বিঘাতিক রাশি আর উপরে একটা একঘাতিক রাশি,
হ্যাঁ, নিচে একটা দ্বিঘাতিক রাশি, উপরে একটা একঘাতিক রাশি থাকে, তখন আমরা দেখি এখানে ট্রাই করে দেখি যে আমাদের নিচেরটার অন্তরীকরণ উপরে আসে কিনা। তাহলে এক্ষেত্রে ম্যাক্সিমামটাই ক্ষেত্রে মিলে যে আমরা উপরে যদি আমরা হরে একটা দ্বিঘাতিক রাশি থাকে আর হরে আর লবে যদি একটা একঘাতিক রাশি থাকে, তখন আমাদের নিচেরটার অন্তরীকরণের উপরটা আসে কিছু একটা সংযোজন করলে। মানে এখানে যদি আমি একটা কনস্ট্যান্ট মনে করো যে আমরা যদি 1+x² একে যদি আমরা DDX করি, তাহলে আমাদের কি আসতেছে, একে DDX করলে আসতেছে, এটাকে করলে হলো 0 প্লাস আসতেছে হলো 2x, তার মানে আমরা পাচ্ছি হচ্ছে 2x। তাহলে আমরা উপরে যদি 2x আনতে পারি তাহলে কিন্তু আমাদের নিচেরটার অন্তরীকরণ উপরেরটা প্লাস আমরা একটা সূত্র ইউজ করতে পারি, ঠিক আছে। তাহলে আমরা এখানে একটা 2 দিয়ে দিলাম, তাহলে 2টা কি বেশি লিখলাম, তার মানে এটা আমরা সামনে কি আকারে দিয়ে দিলাম, গুণ আকারে দিয়ে দিলাম, ঠিক আছে, ভাগ আকারে হাফ আকারে গুণ আকারে দিলে 2 কি কাটাকাটি। তাহলে আমরা এই কাজটা করতে পারি। এই কাজটা করার পর এখন আমরা নিচেরটার অন্তরীকরণ উপরেরটা, তাহলে সুন্দর কাজ হয়ে গেল। তাহলে সমান সমান x tan ইনভার্স কত x মাইনাস হাফ, হ্যাঁ, এটা আমাদের থাকবে। এখন আমাদের কথা হচ্ছে যে আমাদের একটা সূত্র শেখা আছে প্রতিস্থাপন পদ্ধতি অনুশীলনীতে, যে নিচেরটার অন্তরীকরণ f of x, এটার অন্তরীকরণ যদি উপরেরটা হয় f prime of x dx হয়, তাহলে এটা ইকুয়াল টু আসে হচ্ছে ln of f of x, ঠিক আছে, f of x ln f of x প্লাস c। আমরা এই সূত্রটা ইউজ করতে পারি। তো ln f of x প্লাস c এই সূত্রটা ইউজ করতে পারি। মানে নিচেরটার অন্তরীকরণ যদি হর হয়, হরের অন্তরীকরণ লবটা হলে সম্পূর্ণ লবটা হইতে হবে, এখানে কোনো একটা অংশ হইলে হবে না, সম্পূর্ণ অংশটা দেখো, সম্পূর্ণ অংশটা হইতে হবে, কোনো একটা অংশ হইলে হবে না। তাহলে নিচে হরের অন্তরীকরণ যদি লব হয়, তাহলে আমরা এটা সমান সমান ইন্ডিকেশনের সূত্র হইল ln হর, ঠিক আছে, ln হরের সূত্র আমরা এটা ইউজ করতে পারি। তাহলে এখান থেকে আমরা নিচেরটার অন্তরীকরণ উপরটা পাইছি, তাহলে আমরা এখানে লিখতে পারি যে ln কত নিচেরটা মানে হচ্ছে 1+x², ঠিক আছে, প্লাস c, এ হচ্ছে আমাদের আনসার। তাহলে একদম ইজি অঙ্ক, হ্যাঁ, ইন্ডিকেশন হচ্ছে একদম ইজি, খালি জাস্ট আমাদের কোন আকৃতিগুলো চেহারাগুলো একটু মনে রাখতে হবে, যে কোন আকৃতিতে থাকলে আমাদের কাজটা কি করতে হবে, এই চেহারাটা মনে রাখলেই হবে। ওকে, আসো আমাদের পরবর্তীতে অঙ্ক, যে ক নম্বর কোয়েশ্চেন আমাদের কি বলা আছে। ক নম্বর কোয়েশ্চেনে বলা আছে যে তোমাকে দেওয়া আছে হচ্ছে একটা ফাংশন যে f of x ইকুয়াল টু তোমাকে দেওয়া আছে কত sin x, এটা তোমাকে দেওয়া আছে, ঠিক আছে। তোমাকে নির্ণয় করতে হবে ক নম্বর কোয়েশ্চেনে যে আমাকে এখানে আমাদের নির্দিষ্ট যুগজ নির্ণয় করতে হবে 0 থেকে π/2, এরপর উপরে হচ্ছে হলো f of π/2 মাইনাস x বাই হচ্ছে হলো যে 9 মাইনাস কত f of x হোল স্কোয়ার dx, এটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমাকে কি কি লাগবে, আমাকে এখানে কার মান লাগবে, আমাকে এখান থেকে বের করে নিতে হবে যে f of x থেকে আমাকে f of π/2 এটা বের করে নিতে হবে, এরপরে আমাকে f of x তো আমাকে দেওয়াই আছে। তাহলে এটা যদি আমরা ইউজ করি, ব্যবহার করি, তাহলে আমরা এখান থেকে পাই যে এখান থেকে যদি আমরা লিখি যে f of কমা দাও, তাহলে আমরা যদি f of কত লিখবো π/2 মাইনাস x, তাহলে সমান সমান যেটা আসে সেটা হচ্ছে সাইন কত π/2 মাইনাস এক্স, এটা আমাদের আসে। তাহলে এখানে সমান সমান π/2 এর জন্য অনুপাত পরিবর্তন হবে, এটা আমাদের প্রথম কোঅর্ডিনেটের কোণ, তার মানে এক্স, তার মানে cos x হবে। এই হচ্ছে আমাদের যে f of যে আমাদের π/2 মাইনাস এক্স সমান যে অংশটা, সেই অংশটার মান হচ্ছিল cos x। তাহলে আমরা মানগুলো বসাই, তাহলে মানগুলো যদি বসাই তাহলে এখানে 0 থেকে π/2 আমার লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে π/2, আর আমরা f of π/2 মাইনাস এক্স এর মান কত পাইছি, cos x পাইছি, ঠিক আছে, cos x। আর এখানে হচ্ছে হলো 9 মাইনাস f of x এর মান হচ্ছে হলো sin x, তার উপরে হচ্ছে হোল স্কোয়ার, তাহলে sin স্কোয়ার x আমরা লিখতে পারি, আর এখানে হচ্ছে dx। এই হচ্ছে আমাদের চেহারাটা, যে মেইন যে আমাদের যে রাশিটা যুজ্য রাশিটা, সেই যুজ্য রাশির চেহারাটা হচ্ছে এরকম। এখন এই জায়গায় আমাদের দেখতে কিন্তু একটা জিনিসের মতো মনে হচ্ছে, কীরকম আমি তোমাকে একটু দেখাই, যে এখানে 0 থেকে π/2 ভালো কথা দেওয়া আছে, আমাদের এইটাকে লেখা যায় হলো 3², আর এটাকে 3², আর উপরে যদি কোনোভাবে 1 আনা যায়, ঠিক আছে, আর এর সমান যদি একটা চলক আনা যায়, এই অংশটা এখানে যে অংশটা হবে মানে sin স্কোয়ার x সমান যদি একটা চলকের পাওয়ার আনা যায়, তখনই কিন্তু আমরা একটা সূত্র ইউজ করতে পারি। কি সূত্রটা, যে 1 কত a² মাইনাস x² dx, ঠিক আছে, এর সমান সমান আমরা লিখতে পারি 1/2a ইন্টু ln, ঠিক আছে, a প্লাস এক্স বাই হচ্ছে হলো a মাইনাস এক্স, ঠিক আছে, প্লাস সি, আমরা এই সূত্রটা ইউজ করতে পারি, ঠিক আছে। তাহলে এখন আমাদের এটাও কিন্তু একটা সূত্র যোগজীকরণের, এগুলোকে আমাদের আদর্শ সূত্র বা বিশেষ সূত্র যেই বলো, এগুলো কিন্তু আমাদের যোগজীকরণের সূত্র। তাহলে আমাদের যদি এই চেহারায় আমরা বানাইতে চাই,
মানে আমাকে যে এখানে যোজ্য রাশিটা আছে সেই যোজ্য রাশিটা কিন্তু এই চেহারায় করতে চাই, তাহলে এখানে এটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে আমাদের একটা কনস্ট্যান্ট স্কোয়ার আসছে, উপরে 1 আর নিচে একটা চলকের পাওয়ার যদি আমরা আনতে পারি তাহলে কিন্তু আমরা এই সূত্রের মতো করতে পারি। তাহলে এখন আমাদের প্রতিস্থাপন পদ্ধতিটা একটু লক্ষ্য করো। প্রতিস্থাপন পদ্ধতিটার কাজটা কি ছিল? আমরা প্রতিস্থাপন পদ্ধতির যে কথাটা ছিল সেটা হচ্ছে যে কোনো একটা যোজ্য রাশিকে সরাসরি ইন্টিগ্রেশনের সূত্র প্রয়োগ করা যাচ্ছে না, ওই যোজ্য রাশিকে চলকটা পরিবর্তন করার মাধ্যমে যদি আমরা সরাসরি ইন্টিগ্রেশন সূত্রের আকারে আনতে পারি তাহলে সেটাকে বলা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। এখন যে অংশটুকুকে আমরা প্রতিস্থাপন করব সেই অংশটুকু সমান আমরা জেড ধরবো বা একটা চলক ধরবো, এবং তার অন্তরীকরণ যাতে ওই যোজ্য রাশিতে থাকতে হবে, তার অন্তরীকরণ সেই যোজ্য রাশিতে থাকতে হবে, সেই জিনিসটাই হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতিতে ছিল। আর প্রতিস্থাপন পদ্ধতির উদ্দেশ্যই ছিল যে চলক পরিবর্তনের মাধ্যমে আমাদের যোজ্য রাশিটাকে আমাদের যে জানা সূত্রগুলো আছে সেই সূত্রের মতো করে প্রকাশ করা। তাহলে এখান থেকে যদি আমরা চলক রাশি এটা, তাহলে আমাদের এখানে চলকের উপরে পাওয়ার থাকতে হবে, তাহলে এখানে পাওয়ারটা আছে, তাহলে সাইন এক্স সমান যদি আমরা জেড ধরি, যে আমরা ধরি কত, আমরা ধরি সাইন এক্স সমান সমান আমরা জেড ধরতেছি। এখন দেখতে হবে যে সাইন এক্সের অন্তরীকরণ কজ এক্স হয় কিনা, যদি কজ এক্স না হয় তাহলে আবার ধরা যাবে না। কথা কি বুঝতে পারছো? তাহলে এই জিনিসটা একটু ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। তাহলে সাইন এক্সের অন্তরীকরণ কজ এক্স, সেটা আমরা জানি যে কজ এক্স, আর এটাকে ডিএক্স ইকুয়াল টু ডিজেড লিখা যায়, ঠিক আছে? তাহলে দেখো আমরা কজ এক্স ডিএক্স সমান কত পাইছি, ডিজেড পাইছি, তাহলে এনাফ। তাহলে আমাদের এই যে অংশটাতে ছিল এই অংশটাতে আমরা সাইন এক্স সমান কত ধরছি, সাইন এক্স সমান আমরা জেড ধরছি, তাহলে আমরা জেড লিখি, তার মানে জেড তার উপরে স্কোয়ার ছিল স্কোয়ার, আর কজ এক্স ডিএক্স সমান আমরা পাইছি ডিজেড। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে দেখো আমাদের এখন এই যে সূত্রের মতো হয়ে গেছে। এখন আমরা সরাসরি সূত্রটা প্রয়োগ করে দিব, কিন্তু আমাদের যে এখানে যুগজটা নির্ণয় করতে হয়েছে সেই যুগজটার যে যুগজটা নির্ণয় করতে হবে সেই যুগজটার যে যোজ্য রাশিটা আছে সেটা আমাকে একটা নির্দিষ্ট যুগজ নির্ণয় করতে হয়। আর নির্দিষ্ট যুগজ নির্ণয় করার সময় আমরা যখন চলক পরিবর্তন করি তখন দুইটা নিয়মে নির্দিষ্ট যুগজ নির্ণয় করা হয়। একটা নিয়ম হচ্ছে যে তোমাকে যোজ্য রাশিটা দেওয়া থাকবে, সেই যোজ্য রাশিটাকে প্রতিস্থাপন করে অনির্দিষ্ট যুগজ নির্ণয় করার পর লাস্টে আমরা মানে নির্দিষ্ট যুগজটা নির্ণয় করতে পারি। আরেকটা পদ্ধতি হচ্ছে যে আমরা যে চলকটা যেহেতু আমাদের এখানে চলক ছিল কার, এক্স এর সাপেক্ষে, আমাদের এই যে লিমিটটা দেওয়া ছিল সেই লিমিটটা ছিল এক্স এর সাপেক্ষে। এখন আমরা চলক পরিবর্তন করে ফেলছি, চলক পরিবর্তন করা মানে হচ্ছে আমাদের সাপেক্ষ চেঞ্জ হয়ে গেছে, তখনও আমাকে কি করতে হবে, লিমিট চেঞ্জ করতে হবে। তখন কিন্তু লিমিট আর এখানে 0 আর π/2 হবে না, ঠিক আছে? তাহলে আমাকে কি করতে হবে, চলক পরিবর্তন করতে হবে। চলক যদি আমরা লিমিট যদি আমরা পরিবর্তন করি তাহলে আমরা এইভাবে পরিবর্তনটা করে দেখাই যে এখান থেকে আমরা এক্স এর মান নিচ্ছি আর এখানে আমরা জেড এর মান নিচ্ছি। তাহলে এক্স এর মান যখন 0 হচ্ছে, এক্স এর মান এখানে বসাও, এক্স হলো 0, 0 ডিগ্রি মান হচ্ছে সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0, তাহলে জেড এর মানও 0 আসতেছে। আমরা যদি এক্স এর মান কত দেওয়া ছিল, আপার লিমিট কত, 5/2, তাহলে 5/2 দেওয়া থাকে, তখন আমরা যদি এক্স এর মান এখানে 5/2 বসাই তাহলে সাইন 5/2 মানে 90, সাইন 90-র মান হচ্ছিল 1, তার মানে আমাদের জেড এর মান হচ্ছিল 1। এই হচ্ছে আমাদের লিমিট পরিবর্তন। তাহলে লিমিটটা আমার লোয়ার লিমিটের জন্য কত, লোয়ার লিমিট পাইছি জেড এর সাপেক্ষে 0, আর আপার লিমিট 5/2 এর জন্য কত পাইছি, জেড এর মান 1, তখন এটা আমাদের এই জায়গায় বসবে। এই হচ্ছে আমাদের লিমিটটা এভাবে পরিবর্তন করে নিতে হয়। আরেকটা পদ্ধতি আছে, আমরা ওই পদ্ধতিতেও দেখাবো, সমস্যা নেই, অঙ্কটা যেহেতু প্রসঙ্গক্রমে আসছে পদ্ধতিটা। তাহলে এখন আমরা এটা সমান সমান কি লিখতে পারি, আমরা এটা সমান সমান লিখতে পারি হলো যে সমান সমান, তাহলে এখান থেকে আমরা এটার যে যুগজটা সেই যুগজটা দিয়ে এখন আমরা কাজ করি, এটা সমান আমরা এই সূত্রটা লিখি 1/2a, তাহলে 1/2 ইন্টু এ কত 3, ঠিক আছে? এরপরে হচ্ছে লন, এরপরে কত হবে a প্লাস এক্স, তার মানে হচ্ছে 3 প্লাস এক্স, ঠিক আছে? বাই হচ্ছে হলো 3 a মাইনাস এক্স, মানে হচ্ছে হলো 3 মাইনাস এক্স, এই হচ্ছে প্লাস সি, ঠিক আছে? এখানে আমাদের কি হবে, প্লাস সি হবে না, সরি, এখানে তো আমাদের এটা নির্দিষ্ট যুগজ, তাহলে এখানে আমার লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে 1। আশা করি বুঝতে পারছো যে আমাদের যুগজীকরণের কাজগুলো কি কাজটা করতে হয়। আশা করি যদি এভাবে দাবগুলো কাজ করি, যুগজীকরণ একদম ইজি, কোনো কঠিন নেই, মানে সহজ একটা অঙ্ক, জাস্ট খালি বুঝতে পারি না যে আমরা ধরতে পারি না যে কী কাজটা করতে হবে, সেটার কারণেই আমাদের প্রবলেমটা ক্রিয়েট হয়, ঠিক আছে? ভয় পাওয়ার কোনো কারণ নেই ইনশাল্লাহ, আশা করি তোমরা সবাই পারবে। তাহলে এখন যদি আমরা লিমিট বসাই, তাহলে লিমিট বসালে এখানে আসে 1/6, ঠিক আছে? আর এখানে আসে হচ্ছে লন, তার মানে এখানে যেটা আসে যে এখানে যদি 1 বসাই তাহলে 4/2, তার মানে আসে লন 2, ঠিক আছে? শুধু 2 আসে, এরপর হচ্ছে মাইনাস, যদি আমরা এখন লোয়ার লিমিট বসাই তার মানে এখানেও 1/6 আসবে, 1/6, হ্যাঁ 1/6, সেই জায়গায় যদি আমরা এখানে কাজ করি যে লন এখানে আসবে হচ্ছিল 0, মানে হচ্ছে 3/3, মানে হচ্ছে লন 1, ঠিক আছে? এটা আসলো আমাদের।
ওকে, তার মানে এখানে আমাদের লন এই লন ওয়ানের মান হচ্ছে হলো কত, সমান সমান আমরা জানি 0, তার মানে এটা পুরোটাই 0, আমাদের থাকলে হচ্ছে 1/6 ইন্টু হচ্ছে লন কত 2, এই হচ্ছে আমাদের আনসার। তাহলে এই হলো আমাদের আনসারটা। আমরা যদি একটা অনির্দিষ্ট যুগের মাধ্যমে কাজটা করতাম তাহলে কীভাবে হয়তো একটু দেখাই তোমাদেরকে। আমরা সরাসরি যে কাজটা করতাম, যে এখানে যদি আমরা এই পর্যন্ত ধরছি, আমরা লিমিট চেঞ্জ না করতাম, তাহলে আমরা এই রাশিটার শুধু আমরা এতটুকু অংশের কাজ করতাম। মনে করো যে এখানে আমরা ইন্টিগ্রেশন অফ cos x, ঠিক আছে, বাই হচ্ছিল 9 মাইনাস সাইন স্কোয়ার এক্স, ঠিক আছে, ডিএক্স। তাহলে আমরা এখানে পরিবর্তন করে নিছি, তাহলে আমরা এটা সমান ইন্টিগ্রেশন আসতো কত, যে 3 স্কোয়ার, হ্যাঁ, মাইনাস হচ্ছে জেড স্কোয়ার, আর এখানে হচ্ছিল 1, এখানে হচ্ছিল ডিএক্স, সরি ডিজেড, ঠিক আছে। আমরা মানটা পরিবর্তন করে নিচ্ছি। এরপর আমরা যে কাজটা করবো, এটার সূত্র আমরা এটাই বসাবো, 1 কত 2a, ঠিক আছে, সরি 1/2a না, 1/6, 1/3, 1/2 ইন্টু 3, এরপর হচ্ছে লন, যেটা সরি এখানে আমরা ভুল হয়েছে, আমরা এখানে এক্স লিখছি, এখানে জেড হবে, ঠিক আছে, কারণ আমরা চলক তো পরিবর্তন করে বলছি, জেড হবে। তার মানে এখানে যেটা হবে সেটা হচ্ছে হলো আমরা কত 3 প্লাস জেড বাই হচ্ছে হলো 3 মাইনাস জেড, ঠিক আছে, এটা আসতো। তার মানে এখানে 1/6 ইন্টু লন, আমাদের যেটা আসবে সেটা হচ্ছে আমরা এখানে কি করব, জেটের মানটা বসাই দেবো। জেটের মান কত ছিল, জেটের মান ছিল হচ্ছে সাইন এক্স, তার মানে আসবে হলো 3 প্লাস সাইন এক্স, এরপরে আসলো হলো 3 মাইনাস সাইন এক্স, এইটা আসতো। এখানে কিন্তু আমরা লিমিট চেঞ্জ করি নাই। পরবর্তীতে আমরা এই কাজটাই করতাম, এখানে জাস্ট আমাদের যে ইন্ডিকেশনটা আসছিলো সমান এটা হচ্ছে আমাদের অনির্দিষ্ট যুগজ, যেটা হচ্ছে প্লাস সি। এই অনির্দিষ্ট যুগজটাকেই আমরা পরে কী করতাম, নির্দিষ্ট যুগজে প্রকাশ করে দিতাম। তাহলে আমরা এতটুকু সমান কি পাইছি, এটা যে এতটুকু যুগীয় রাশি সমান এটা পাইছি, জাস্ট এটা দৌড়িয়ে না আমরা এখানে বসাই দিতাম, ঠিক আছে। তাহলে এখন যদি আমরা এটার লিমিটটা বসাই, যে লিমিটটা যদি এখন বসাই, তাহলে মানে এখানে আমরা এই লিমিটে সরাসরি 0 আর কত 5/2 এটা বসাই দেবো, সিটা তাহলে আর নাই, ঠিক আছে। এখানে যদি আমরা 0 বসাই, তাহলে দেখো এখন যে এখানে যদি 5/2 বসাই, তাহলে সাইন ইনভার্স কত 5/2 বসাইলে যে সাইন 5/2 মান হচ্ছে 1, তার মানে হচ্ছে 4, আর এখানে সাইন 5/2 মান হচ্ছে 1, তার মানে হচ্ছে 2, তার হচ্ছে লন 2 আসতো। আর যদি এখানে 0 বসাই, তাহলে সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0, যেটা হচ্ছে 3, সাইন 0 ডিগ্রি মান 0, যেটা হচ্ছে আমাদের 3 থেকে কাটাকাটি করে 1 আসতো, একই কথা। তাহলে এটা হচ্ছে আরেকটা পদ্ধতি। এই ক্ষেত্রে আমাদের যে চলকের মানে লিমিট চেঞ্জ করতে হয় না, লোয়ার লিমিট আপার লিমিটটা চেঞ্জ করতে হয় না, এটাই বেটার। আমরা এভাবেই সহজ, এর লিমিট পরিবর্তন করাটা কিন্তু বেশি একটা জটিল না। তোমরা এভাবেও দেখতে পারো, এভাবে দেখতে পারো। এই ক্ষেত্রে আমাদের অনির্দিষ্ট যুগজটা আগে নির্ণয় করার পর পরে লাস্টে খালি লিমিটটা বসায় দিলে হয়ে যায়। ওকে, তাহলে এই ছিল আমাদের ক নম্বর কোয়েশন। এরপরে আসো আমাদের গ নম্বর কোয়েশনে। গ নম্বর কোয়েশনটা আমরা যে পূর্বের প্রশ্নটা সমাধান দিয়েছিলাম, যে দিনাজপুর বোর্ড 2023-এর কোয়েশন, সেই কোয়েশনের সেম গ নম্বরটা যেটা ছিল, সেম কোয়েশনটা এটাই। ওইখানেও আমাদের একটা বক্ররেখা দেওয়া ছিল, সেম এই বক্ররেখা, এটা একটা উপবৃত্তের সমীকরণ হবে, আর ওই জায়গাও একটা উপবৃত্তের সমীকরণ দেওয়া ছিল, আর ওই জায়গায়ও আমাদের x=3 দেওয়া ছিল, এখনও আমাকে x=3 দেওয়া আছে। এই দ্বারা আবদ্ধ অংশ ক্ষুদ্রতম অংশের ক্ষেত্রফলটা, তাহলে ওই অঙ্কটা যেভাবে সমাধান করা হয়েছে সেম টু সেম এই অঙ্কটা এইভাবে সমাধান করবে। তাহলে আমি আবার রিপিট করতেছি না, যে অঙ্কটা আবার সমাধান দেখতেছি না। তাহলে পূর্বের লেকচার দিনাজপুর বোর্ড 2023 সালের কোয়েশন থেকে এই গ নম্বর ময়মনসিংহ বোর্ড 2023-এর কোয়েশনটা তোমরা সমাধানটা দেখে নেবে, ইনশাল্লাহ আশা করি পারবে, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের যে ময়মনসিংহ বোর্ড 2023 সালের কোয়েশনের টুলি সমাধান। আসলে কোয়েশনগুলো একদম ইজি। বোর্ড পরীক্ষায় যে আমাদের কোয়েশনগুলো হয় সেগুলো ইজি হয়, সকল বোর্ডের কোয়েশনগুলো একদম ইজি হয়। তাহলে ভয় পাওয়ার কোনো ইনশাল্লাহ কারণ নেই। তাহলে আমরা মানে সৎ সাহস নিয়ে আমরা অঙ্কগুলো খালি প্র্যাকটিস করবো, ইনশাল্লাহ আশা করি এগুলোর ভিতরেই আমাদের যে নেক্সট পরীক্ষা, সেই পরীক্ষা এই টাইপের অঙ্ক কোয়েশনই ইনশাল্লাহ আসবে। তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।